আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। দেখো, 2020-21 সেশনে যারা তোমরা একাদশ শ্রেণীতে আসো, তাদের সঙ্গে আজকে আমার প্রথম ক্লাস। যদিও এই ক্লাসটি আমাদের আসলে মুখোমুখি নেওয়ার কথা ছিল, আমরা একে অপরের সঙ্গে অনেক বিষয় শেয়ার করতে পারতাম, তোমাদেরকে দেখতে পারতাম, চিনতে পারতাম, তোমাদের ভিতরে কথাগুলো, অনেক কথা জিজ্ঞেস করার ছিল। আসলে কোনো কথাই আসলে শেয়ার করা সম্ভব হচ্ছে না এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। যেহেতু জীবন থেমে থাকবে না, তাই পড়ালেখাও থেমে থাকবে না। তাই পড়ালেখার বেগকে ত্বরান্বিত করার জন্য আসলে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্ষুদ্র প্রয়াস, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু টপিকসের উপরে পড়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, তাহলে দেখো, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। প্রথমে আমরা আলোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে, পরবর্তীতে ভেক্টর বিভাজনের ব্যবহার বা এখান থেকে কি ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি বা জানার চেষ্টা করি ভেক্টর বিভাজন বা বিশ্লেষণটা কি। দেখো, তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাস থেকে অলরেডি জেনেছো যে দুই বা ততোধিক ভেক্টর মিলে আমরা কিভাবে একটি লব্ধি ভেক্টর পেতে পারি। যদি আমরা দুই বা ততোধিক ভেক্টর থেকে একটি লব্ধি ভেক্টর পাই, তাহলে একইভাবে আমরা একটি ভেক্টরকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টরকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে ভেক্টর বিশ্লেষণের সংজ্ঞা হলো একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ। এখানে বিভাজিত ভেক্টর রাশিগুলোকে মূল ভেক্টরের অংশক বা উপাংশ বলে। তাহলে তোমরা পূর্ববর্তী লেকচার থেকে জেনেছো কিভাবে দুই বা ততোধিক ভেক্টর মিলে একটি ভেক্টরে পরিণত করা যায়। আজকে আমি তোমাদের দেখাবো একটি ভেক্টরকে ভেঙে অনেকগুলো ভেক্টরে কিভাবে বিভক্ত করা যায়। এই জন্য প্রথমে আমি একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এই বি বিন্দুকে যদি আমি একটি অবস্থান ভেক্টর দ্বারা নির্দেশ করি, তাহলে এই আর ভেক্টর বি বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখন এই আর ভেক্টরটিকে যদি আমি দুটি সমকোণে বিভক্ত করি বা দুটি সমকোণে বিভাজিত করি, অর্থাৎ আর ভেক্টরকে ভেঙে আমি এমন দুটি উপাংশ ভেক্টর নির্ণয় করতে চাই যারা পরস্পরের উপর লম্ব, তাহলে সেজন্য আমি কি করলাম, দেখো, আমি বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এক্স অক্ষের উপর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে খেয়াল করো, ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, যার ও এ এবং এ বি দ্বারা আমি দুটি ভেক্টর নির্দেশ করলাম, পি ও কিউ। তাহলে এখানে পি ও কিউ ভেক্টর হচ্ছে, ভেক্টরদ্বয় হচ্ছে আর ভেক্টরের উপাংশ ভেক্টর বা লম্ব উপাংশ ভেক্টর। তাহলে এখানে যদি পি ভেক্টরকে আমি আর ভেক্টরের মাধ্যমে এবং কিউ ভেক্টরকে যদি আর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সহজেই আমি উপাংশ ভেক্টরগুলোর মান ও দিক নির্ণয় করতে পারবো। যদি দিক এখানে নির্দিষ্ট, মান আমি নির্ণয় করতে পারবো। সে লক্ষ্যে আমি কি করলাম, সে লক্ষ্যে ধরে নিলাম যে পি ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এবং কিউ ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ বেটা। যেহেতু পি ও কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব, তাই পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ বা পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইকুয়াল টু আলফা প্লাস বেটা। এখন আমি যদি পি কিউ আর এদের মধ্যে যদি আমি সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্রের সাহায্য নিতে হবে। ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য ও ওই বাহুর বিপরীত কোণের অনুপাত
পরস্পরের সমান, অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য ওই বাহুর বিপরীত কোণের অনুপাতগুলো পরস্পরের সমান। তাহলে আমরা যদি ত্রিকোণমিতি ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এ বিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো যে ও এ বাই সাইন বেটা, দেখো ও এ বাহুর বিপরীত কোণ বেটা, এই জন্য ও এ বাই সাইন বেটা, আর এ বি বাহুর বিপরীত কোণ আলফা, এ বি বাই সাইন আলফা, এবং ও বি বাহুর বিপরীত কোণ পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা প্লাস বেটা, এই জন্য আমি লিখলাম ও বি বাই সাইন আলফা প্লাস বেটা। এখন দেখো যদি আমরা খেয়াল করি, আমরা যদি ধরি যে ও এ বাহুর দিকে যে ভেক্টরটি আমি কল্পনা করেছি পি ভেক্টর, এর যদি মান আমি পি ধরি, এ বি এর মান যদি কিউ ধরি, এবং ও বি এর মান যদি আর ধরি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন। দেখো এখানে যেহেতু দুইটি কোণকে আমার, দেখো বিটা একটি কোণ, আলফা একটি কোণ, এখন আমি কি করব, একটি কোণের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব, বিটাকে আলফা দ্বারা আমি কি করব, রিপ্লেস করব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা জানি যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়াল টু লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা। এই জন্য দেখো এখানে আমি ও এ ডিভাইডেড বাই যেখানে ছিল সাইন বিটা, সেখানে ও এর পরিবর্তে আমি পি বসালাম, এবং বিটার পরিবর্তে আমি 90 ডিগ্রি মাইনাস আলফা বসালাম। এরপরে লিখলাম এ বি এর পরিবর্তে কিউ বসালাম, কিউ বাই সাইন আলফা, ও বি এর পরিবর্তে আর বসালাম, আর ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, কারণ আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু আর। তাহলে এই যে এই সমীকরণটি পি কিউ আর এর এই সমীকরণটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা লিখতে পারবো যে পি ইজ ইকুয়াল টু আর কস আলফা এবং কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে আমি এখানে কি করলাম, পি ও কিউ ভেক্টরকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে পি ও কিউ কি নির্দেশ করে, পি ও কিউ আর ভেক্টরের লম্ব উপাংশ নির্দেশ করে। তাহলে দেখো আমি কি করলাম, এখানে এই ক্যালকুলেশন দ্বারা আর ভেক্টরকে দুটি উপাংশে বিভক্ত করে ফেললাম, যেখানে পি কে আনুভূমিক উপাংশ বলা হয়, কিউ কে উলম্ব উপাংশ বলা হয়। এখন যদি এই ভেক্টরগুলোর যদি আমি ভেক্টর রূপ লিখি, আমি ওই পূর্ববর্তী ইকুয়েশন থেকে আমি শুধু মান নির্ণয় করেছি, এখন যদি আমি ভেক্টর রূপ লিখি, তাহলে দেখো পি ভেক্টরের পরিবর্তে আমি লিখতে পারবো এক্স আই। এখন এক্স আই কিভাবে, দেখো আমি এখানে বি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি এক্স আর ওয়াই, অর্থাৎ এই স্থানাঙ্ক এক্স ওয়াই দ্বারা কি নির্দেশ করে, আমরা বলতে পারি যে এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বি বিন্দুটি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে অবস্থিত। তাহলে এখানে পি যদি একটি ভেক্টর হয়, এই পি ভেক্টরের মান যদি আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি, তাহলে পি ভেক্টরের মান হবে এক্স, এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিউ ভেক্টরের মান হবে ওয়াই। এই জন্য আমি লিখতে পারি পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই, কিউ ভেক্টর ইকুয়াল টু ওয়াই জেড। তাহলে দেখো এই জন্য আমি দেখো আনুভূমিক উপাংশ ভেক্টরটি পি ভেক্টর ইকুয়াল টু আমি লিখলাম এক্স আই ইজ ইকুয়াল টু আর কজ আলফা আই, এবং কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই জে ইজ ইকুয়াল টু আর সাইন আলফা জে। এবার যদি আমি মূল ভেক্টরটি লিখি, তাহলে দেখো মূল ভেক্টরকে কিভাবে লিখতে পারবো, অতএব দেখো এখান থেকে আমরা যদি লিখি, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে ইজ ইকুয়াল টু আর কজ আলফা আই প্লাস আর সাইন আলফা জে। তাহলে এটি হলো একটি ভেক্টরকে ভেঙে উপাংশে বিভক্ত করার পদ্ধতি। একইভাবে যদি অপর দিকে এখানে দেখো আমরা আলফা কোণটিকে আমরা ধরেছি যে এক্স অক্ষের সঙ্গে আর ভেক্টরের কোণ। এখন যদি ওয়াই অক্ষের সঙ্গে কোণ দেয়া থাকে আর ভেক্টরের, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের আনুভূমিক উপাংশ পি ইজ ইকুয়াল টু এক্স আই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা আই, এবং কিউ ইজ ইকুয়াল টু ওয়াই জে ইজ ইকুয়াল টু আর কস থিটা জে, এবং মূল ভেক্টরটি হবে আর সাইন থিটা আই প্লাস আর কস থিটা জে। এখন তোমার প্রশ্ন হলো যে এখানে তুমি প্রশ্ন করতে পারো যে এখানে সাইন থিটা কিভাবে আসলো। দেখো আমরা যদি এইখানেই মান বসাই দিই যে আর ইজ ইকুয়াল টু আর কস আলফা আই প্লাস আর সাইন আলফা জে, তাহলে এখানে থেকে চিন্তা করো এক্স ও ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা, বা
তাহলে আমি যদি এখন দেখো আলফা ইজ ইকুয়াল টু আলফার পরিবর্তে যদি আমি লিখি তাহলে কি লিখতো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এই জন্য দেখো আমি যদি উলম্ব অক্ষের সঙ্গে কোনটা থিটা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আর মূল ভেক্টরটিকে যদি আমি উপাংশ ভেক্টরে বিভক্ত করি তাহলে সেক্ষেত্রে পাবো r ইজ ইকুয়াল টু r sin থিটা i প্লাস r cos থিটা j। তাহলে এইভাবে যে কোনো অক্ষের সঙ্গে যদি একটি মূল ভেক্টরের কোণের মান দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই লম্ব উপাংশ বা অংশক ভেক্টরগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এবং এখানে লক্ষণীয় একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, সেটি হলো যেই অক্ষের সঙ্গে কোণের মান দেয়া থাকবে সেই অক্ষের উপাংশটিতে cos থাকবে, আর যেই উপাংশের দিকে বা যেই অক্ষের দিকে কোণের মান দেয়া থাকবে না সেই দিকে সাইন হবে। তাহলে এবার দেখো আমরা আলোচনা করি ভেক্টর বিভাজনের ব্যবহার, ওইখান থেকে কি ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে তা নিয়ে। তাহলে প্রথমেই আলোচনা করি লন রোলার চালনা করা। তাহলে দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে একটি লোক একটি রোলারকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে কোন রোলারকে যখন আমরা ঠেলি, হাতল দিয়ে ঠেলতে থাকি বা রোলার ঠেলার ক্ষেত্রে দেখো আমরা এখানে যে বল প্রয়োগ করি সেই বলটি আসলে তির্যকভাবে নিচের দিকে, যেটা লাল একটা অ্যারো দিয়ে আমি নির্দেশ করছি। এবং পরবর্তীতে ফিগারটি দেখো, এখানে একটি লোক একটি লন রোলারকে টেনে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে লোকটি যে বল রোলারের উপর প্রযুক্ত করতেছে বা যে বল প্রয়োগ করছে তার দিক তলের সঙ্গে তির্যকভাবে উপরের দিকে। তাহলে যখন আমরা লন রোলারকে ঠেলি তখন আমরা বল দিই নিচের দিকে, যখন আমরা টানি তখন বল দিই উপরের দিকে, দুটোই তির্যকভাবে। যেহেতু বল দুটি তির্যকভাবে ভূমির সঙ্গে প্রয়োগ করা হয় তাই এই বলের দুটো উপাংশ থাকবে। তাহলে আমরা যে উপাংশগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা সহজে বলতে পারবো যে একটি লন রোলার টানা সহজ না ঠেলা সহজ। তাহলে প্রথমে লন রোলার ঠেলার ক্ষেত্রে, তাহলে ঠেলার ক্ষেত্রে খেয়াল করো আগেই বলেছি। তাহলে আমরা যদি এখন লন রোলার ঠেলার ক্ষেত্রে যদি এই চিত্রটিকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখো আমরা জানি কোনো বস্তুকে যখনই আমরা ভূমিতে রেখে দিই তখন এই বস্তুটির ওজন তলের সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এখানে দেখো এই যে রোলারটির ওজন দেখো ওসি বরাবর নিচের দিকে ক্রিয়া করছে, যেটা ডাব্লু দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এখানে দেখো যখন আমরা রোলারটিকে ঠেলি তখন আমরা কি করি, বলটাকে তির্যকভাবে নিচের দিকে প্রদান করি। তাহলে এখানে ধরে নিই যে আমরা রোলারটিকে যে বল প্রয়োগ করছি তার মান হলো এফ, এবং এই প্রযুক্ত বল এবং আনুভূমিকের মধ্যবর্তী কোণ থেটা। তাহলে এই প্রযুক্ত বল যদি আনুভূমিকের সঙ্গে থেটা কোণ উৎপন্ন করে তাহলে অবশ্যই এই বলের কি থাকবে, দুইটি উপাংশ থাকবে, একটি উপাংশ আনুভূমিক বরাবর আর একটি উপাংশ উলম্ব অক্ষ বরাবর। তাহলে এখানে আনুভূমিক বরাবর যে উপাংশ আমরা জানি, যেহেতু পূর্বে আলোচনা থেকে আমরা জানি যে কোনো ভেক্টর যে অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করে সেই দিকে cos হয় আর যেদিকে কোণ উৎপন্ন করে সেই দিকে sin হয়। তাহলে এখানে দেখো প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ অর্থাৎ f cos থিটা OB বরাবর ক্রিয়া করে, যা রোলারটিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অপরদিকে প্রযুক্ত বলের উলম্ব উপাংশ Fy is equal to f sin থিটা, যা OC বরাবর ক্রিয়াশীল বা OC বরাবর ক্রিয়া করে কি করে, রোলারটির ওজনকে পূর্বের তুলনায় বাড়িয়ে দেয়। কারণ দেখো OC বরাবর পূর্বে একটি বল ওজন কিন্তু আছেই, এরপরে কি করলো, এরপরে কি হলো, ঠেলার কারণে যে বল আমরা প্রয়োগ করলাম সেই বলের উলম্ব উপাংশ যা ওজনের দিকে একই দিকে ক্রিয়াশীল হয়, এইখানে এই রোলারটির আপাত ওজন কিন্তু বেড়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে রোলারটির আপাত ওজন W প্রাইম ইজ ইকুয়াল টু mg প্লাস f sin থিটা, যা প্রকৃত ওজন mg এর চেয়ে কি বেশি। যেহেতু রোলারটির ওজন পূর্বের তুলনায় বেড়ে যায় তাই খুব সহজভাবে বলতে পারি যে
ঠেলার ক্ষেত্রে রোলারটির ওজন বেড়ে যাওয়ার দরুন সামনের দিকে নিয়ে যেতে আমাদের কি হবে, কষ্ট হবে। পক্ষান্তরে যখন আমরা কোনো রোলারকে টেনে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, তির্যকভাবে বল উপরের দিকে প্রয়োগ করি। তাহলে এই প্রযুক্ত বলের দুইটি উপাংশ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে টানজনিত একটি বল F প্রয়োগ করা হয়েছে, যা আনুভূমিক সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে এখানে খেয়াল করো, আনুভূমিক উপাংশ F cos থিটা, যা রোলারটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় পূর্বের মতোই। কিন্তু এখানে খেয়াল করো, এই যে প্রযুক্ত বলের উলম্ব উপাংশ অর্থাৎ F sin থিটা, যা কি ওজনের বিপরীতে ক্রিয়া করছে। তাহলে ওজনের বিপরীতে ক্রিয়াশীল হলে কি হবে, এই F sin থিটা কি করবে, mg থেকে কিছু পরিমাণ, mg এর মান কিছু পরিমাণ কমিয়ে দেবে। তাহলে কমিয়ে দিলে কি হবে, আপাত ওজনটা, রোলারে আপাত ওজনটা কিছু কমে যাবে। আর এই আপাত ওজন কমে যাওয়ার দরুন রোলারটাকে টেনে নিয়ে যাওয়া আমার জন্য সহজ হবে। তাহলে আমরা দেখলাম যে রোলারকে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বেড়ে যায় আর টানার ক্ষেত্রে আপাত ওজন কমে যায়। তাহলে আমরা সহজেই বলতে পারি যে লন রোলার বা কোনো বস্তুকে ঠেলার চেয়ে টানা সহজ। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা সহজেই এখানে ব্যাখ্যা করতে পারবো, যে বলতে পারবো যে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বেড়ে যায়, এজন্য ঘর্ষণ বল বেড়ে যায়, তাই সামনের দিকে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। আর টানার ক্ষেত্রে আপাত ওজন কমে যায়, ভূমির সঙ্গে ঘর্ষণ বলও কমে যায়, তাই সামনের দিকে নিয়ে যাওয়া সহজ হয়। তাহলে পূর্বে আলোচনা থেকে আমরা সহজেই কি করতে পারবো, এই ব্যাখ্যামূলক প্রশ্ন বা লন রোলার বা যে কোনো বস্তু টানা এবং ঠেলার ক্ষেত্রে বল কিভাবে কাজ করে তা আমরা ব্যাখ্যা করতে সক্ষম হব। এবার দেখো আমরা একটু আলোচনা করি নৌকার গুণ টানা নিয়ে। আসলে নৌকার গুণ টানা বলতে মূলত বোঝায় যে কোনো নৌকার কোনো একটি প্রান্তে রশি বেঁধে পাড়ের দিকে টেনে নিয়ে যাওয়া। তাহলে এখানে দেখো চিত্রে এখানে দেখো কি দেখানো হচ্ছে, যে একটি নৌকার ও বিন্দুতে একটি রশি বেঁধে নৌকার পাড়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে এই যে এখানে ও বিন্দুতে যে রশিটা বাঁধছি, এই রশিকে বলা হয় গুণ। তাহলে দেখো ও বিন্দুতে একটি গুণ বেঁধে আমি কি করতেছি, এই নৌকাটিকে টেনে পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে যেহেতু এখানে দেখো, এখানে প্রযুক্ত বল এর, এই এফ এর দুইটি উপাংশ হবে। যদি ভেক্টর বিয়োজনের মাধ্যমে দেখি, তাহলে এই এফ এর দুইটি উপাংশ হবে। তাহলে এই এফ এর আনুভূমিক উপাংশ যা ওসি বরাবর ক্রিয়াশীল, কি করে, নৌকাটিকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এই প্রযুক্ত বলের উলম্ব উপাংশ এফ সাইন থিটা, যা ওডি বরাবর ক্রিয়াশীল, নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যায় বা পাড়ের দিকে টানে। তাহলে এখানে একটা তোমরা মজার জিনিস জানতে পারবে, যে এইখানে যে এফ সাইন থিটা অর্থাৎ উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশকে কিন্তু আমরা এই যে মাঝি একজন বসে আছে, তার হাতে যে হালটা আছে, এই হাল দ্বারা আমরা কি করতে পারি, প্রতিহত করতে পারি। তাহলে এখানে দেখো নৌকার হাল দ্বারা উলম্ব উপাংশকে প্রতিহত করা হয়। ঠিক আছে। এবং এই নৌকার গুণ টানার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি আমরা কোনোভাবেই এই দড়ির অর্থাৎ এই গুণের দৈর্ঘ্য পূর্বের তুলনায় বাড়াই দিই বা কমাই দিই, পূর্বের তুলনায় বাড়াই দিলাম বা কমাই দিলাম, তাহলে কি ঘটবে, যদি আমরা কোনোভাবেই এই দড়ির দৈর্ঘ্যটা যদি পূর্বের তুলনায় বাড়াই দিই, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেক্ষেত্রে দেখো এই ওসি এর সঙ্গে প্রযুক্ত বলের যে মধ্যবর্তী কোণ, তার মানটা কিন্তু কমে যাবে। অর্থাৎ দড়ি বা গুণকে যদি আমরা পূর্বের তুলনায় লম্বা করে দিই, তাহলে কোণের মানটা পূর্বের তুলনায় কমে যাবে। আর কোণের মানটা কমে গেলে কি হবে, কোণের মানটা কমে গেলে এফ কস থিটা এর মান বৃদ্ধি পাবে, অর্থাৎ আনুভূমিক উপাংশের মানটা বৃদ্ধি পাবে এবং উলম্ব উপাংশের মানটা হ্রাস পাবে। এতে কি হবে, এতে যেহেতু এফ কস থিটা এর মান বৃদ্ধি পাবে, তাই নৌকাটি পূর্বের তুলনায় সামনের দিকে দ্রুত বেগে চলবে। তাই নৌকার গুণ টানার ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যদি আমরা গুণের মান পূর্বের তুলনায় বাড়িয়ে দিই, তাহলে নৌকাটি সামনের দিকে দ্রুত বেগে, আগের চেয়ে দ্রুত বেগে গতিশীল হবে।
আর পক্ষান্তরে যদি গুণের মান কমিয়ে দিই তাহলে নৌকাটি দ্রুত পাড়ের দিকে অগ্রসর হবে। এইটাই হলো ভেক্টর বিভাজনের সাহায্যে নৌকার গুণ টানার ব্যাখ্যা। এরপরে দেখো আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। সেই উদাহরণটি হলো মানুষের হাঁটা চলা বা কোনো কিছুর হাঁটা চলা, যেমন ঘোড়ার গাড়ি, কোনো কিছু দৌড়ানো, পশু পাখি, সবকিছুর আমরা ঠিক মেকানিজমটি সেম। এখানে দেখো মানুষের হাঁটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক সবগুলো পশু পাখি, ঘোড়ার গাড়ি, যাই বলো না কেন, সবগুলোর মেকানিজম একেবারেই সেম। তাহলে সেটা কি হবে? দেখো আমি এখানে দুইটি অ্যানিমেশন দিয়েছি। দেখো অ্যানিমেশনে দুই ব্যক্তি হেঁটে যাচ্ছে ভূমির উপর দিয়ে। খেয়াল করো, যখন আমরা হাঁটি, তোমরা এখন থেকে যখন হাঁটবে তখন খেয়াল করবে, তখন দেখবে যে আমরা যখন হাঁটি তখন আমরা পিছনের পা দিয়ে ভূমিতে একটি বল দিই। এই যে দেখো এখানে পিছনের পা দিয়ে পাটা যখন উঠাচ্ছে পিছনের পা, তখন কি করতেছে? পিছনের পা দিয়ে ভূমিতে বল প্রয়োগ করতেছে। তাহলে ভূমিতে যখন আমরা বল প্রয়োগ করি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভূমি আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দেয়, আর এই প্রতিক্রিয়া বলের কারণেই আমরা মূলত হাঁটতে পারি। তাহলে সেটি কিভাবে? দেখো এই যে আমি কোনো একটি মুহূর্তের ছবি এখানে নিয়েছি। দেখো এখানে আমি পিছনের পা দিয়ে ভূমিতে, এই দেখো পিছনের পায়ের সামনের অংশে দিয়ে কি করতেছি, মনে করো ভূমিতে আমি একটি বল দিলাম, এফ মানের বল প্রয়োগ করলাম। তাহলে ভূমি কি করবে? ঠিক এফ এর সমান একটি প্রতিক্রিয়া, প্রায় সমান একটি প্রতিক্রিয়া বল আমাদেরকে আর দিবে। যেহেতু প্রতিক্রিয়া বল এই জন্য আর লিখছি। তাহলে কি করবে? এই যে পিছনের পা দিয়ে যখন আমি কি করলাম, ভূমিতে এফ মানের বল প্রয়োগ করলাম, ভূমি আমাকে কি করলো? একটি প্রতিক্রিয়া বল আর দিল। দেখো এই আর বলটি ভূমির সঙ্গে কিন্তু তির্যকভাবে ক্রিয়াশীল। এই আর বলটি ভূমির সঙ্গে তির্যকভাবে ক্রিয়াশীল হওয়ার দরুন আর এর কি দুইটি উপাংশ থাকবে। সেই দুটি উপাংশ কিভাবে? এই দেখো আমি আরেকটা চিত্র আঁকলাম তোমাদের বোঝার জন্য, যে এখানে প্রতিক্রিয়া বলের সঙ্গে আনুভূমিকের কোণ থিটা ধরেছি। এখানে আমরা যে দাঁড়িয়ে আছি তার আমাদের ওজন উলম্ব অক্ষ বরাবর সরাসরি নিচের দিকে কাজ করে। তাহলে এখানে দেখো লক্ষণীয় যে এখানে এই প্রতিক্রিয়া বলটি, এই যে আর বল, এই আর বল যেহেতু ভূমির সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল, তাই আর বলের এই উলম্ব উপাংশ, দেখো উলম্ব উপাংশ অর্থাৎ আর সাইন থিটা, যেটা কি করে? ওজনের বিপরীতে ক্রিয়া করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রযুক্ত বলের দরুন যে আমরা প্রতিক্রিয়া বল পেলাম, এই প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ আর সাইন থিটা ওজনের বিপরীতে কাজ করে। তাহলে ওজনের বিপরীতে কাজ করে কি করে? ওজনকে প্রশমিত করে। কেন এখানে প্রশমিত করার কথা বলছি? কারণ আমরা যখন হাঁটি তখন আমাদের পা ভূমি থেকে উপরে উঠে যায়। তাহলে কোনো কিছুকে যদি আমরা ভূমি থেকে উপরের দিকে উঠাতে চাই, তাহলে অবশ্যই ওই বস্তুর ওজনকে প্রশমিত করতে হবে। এজন্য প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ আমাদের ওজনকে প্রশমিত করে, আর প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ অর্থাৎ আর কস থিটা কি করে? আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এভাবেই প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশের দ্বারা আমাদের ওজনকে প্রশমিত করি, আর আনুভূমিক উপাংশের দ্বারা আমরা সামনের দিকে অগ্রসর হই। একটা বিষয় খেয়াল করবে, যখন কোনো ব্যক্তি বা আমরা যখন দৌড়াতে থাকি, তখন খেয়াল করবে যে আমরা যখন দৌড়াতে থাকি তখন আমরা ভূমির দিকে হেলে যাই। যখন আমরা দৌড়াতে থাকি তখন কি করি? ভূমির দিকে হেলে যাই। ভূমির দিকে হেলে গেলে কি হবে? ভূমির দিকে হেলে গেলে দেখো এই যে প্রতিক্রিয়া বলের সঙ্গে ভূমির যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণের মানটা কমে যাবে। তাহলে কোণের মানটা কমে গেলে কি হবে? নৌকার গুণটান থেকে আমরা জানলাম যে যদি কোণের মানটা কমে যায় তাহলে আনুভূমিক উপাংশের মান বেড়ে যাবে, উলম্ব উপাংশের মান কমে যাবে। তাহলে আনুভূমিক উপাংশের মানটা যদি বেড়ে যায় তাহলে আমার সুবিধা কি হবে? আমি সামনের দিকে পূর্বের তুলনায় দ্রুত গতিতে আগাতে পারবো। এজন্যই আমরা যখন দৌড়াই তখন সামনের দিকে ঝুঁকে যাই। তাহলে এটি ছিল আজকে মূলত আমার আলোচনা। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম ভেক্টর বিভাজন থেকে একটি মূল ভেক্টরে লম্ব উপাংশ কিভাবে আমরা নির্ণয় করব এবং ভেক্টর বিভাজনের কিছু ব্যবহার। পরিশেষে আমি তোমাদেরকে আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি বলে শেষ করতে চাই। দেখো আইনস্টাইন কিন্তু বলেছিলেন যে ট্রাই নট টু বি এ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বি এ ম্যান অফ ভ্যালু। কেন উনি বললেন যে তুমি কখনোই সফল মানুষ হইও না, তুমি মূল্যবান মানুষ হও? উনি এই কথা কেন বললো? এই কথা বলার কারণ হলো, আমরা যদি সফল মানুষ হওয়ার জন্য সবসময় চেষ্টা করি তাহলে আমরা কি করব? আমরা নিজেদের সফলতার কারণে বা নিজেদের সফলতার জন্য আমরা অন্য যে কারো ক্ষতি করে ফেলবো। কিন্তু যদি আমরা
মূল্যবান মানুষ হতে চাই, তাহলে আমরা নিজেদের সফলতার জন্য আমরা যে পদক্ষেপই নিব না কেন, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে আমার ভ্যালুটা বাড়তেছে না কমতেছে। সেক্ষেত্রে আমি যত্নবান হব এবং আমার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব হবে না। এই যে আইনস্টাইন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যে কোটেশন, একটা গুরুত্বপূর্ণ একটা কোটেশন, যে ট্রাই নট টু বি এ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বি এ ম্যান অফ ভ্যালু। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যত সম্ভব বাসায় থাকার চেষ্টা করো যাতে করোনা থেকে বেঁচে থাকা যায়। আর সবাই সবার জন্য দোয়া করো যাতে আল্লাহ তাআলা এই পরিস্থিতিকে পরিবর্তন করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।